লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, খুলনা পাবনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল প্লাবিত। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। রোড দেখা যায় না, প্রত্যেকটা বাড়িতে পানি। পুরা পাবনায় যে জলাবদ্ধতা তৈরি হয়, এর থেকে পাবনাবাসী পৌরবাসী মুক্ত হোক। সাতক্ষীরায় ভেঙে যাওয়ার 10 দিনেও মেরামত হয়নি বেতনা নদীর বাঁধ। পানিবন্দী 5 ইউনিয়নবাসীর চরম দুর্ভোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্বিকার ভূমিকায় ক্ষোভ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতন, শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, 4 জনকে জিজ্ঞাসাবাদ। মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 3 পোশাক শ্রমিক নিহত, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরো 4 প্রাণ। দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গতিবেগ বেশি ছিল দেখে তারা একবারে একটা খাদে চলে গেছে আর একটা রাস্তায় আছে। বাসের ডাইন সাইডের ড্রাইভারের থেকে শুরু করে একের পুরো পিছলা বন্ধ কিচ্ছু নাই। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে। হাতের টানেই উঠে যাচ্ছে শেরপুরের এক সড়কের কার্পেটিং, 3টি কালভার্টে ফাটল, অনিয়ম হলে ব্যবস্থা বলছে এলজিইডি। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। লঘুচাপের প্রভাবে আশ্বিনেও টানা বৃষ্টি, এতে করে খুলনা, বাগেরহাট, পাবনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক, বাসাবাড়ি ডুবে যাওয়ায় মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন। আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত হয়েছে চরাঞ্চল। কখনো হালকা, কখনো মাঝারি। বাগেরহাটে 2 দিন ধরেই টানা এমন বৃষ্টি, জলাবদ্ধতা নিম্নাঞ্চলে। শহরের শালতলার মোড়, মিঠাপুকুর পাড়, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকায় জমে যায় বৃষ্টির পানি, প্লাবিত বিভিন্ন সড়ক। জলমগ্ন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুরের বিভিন্ন এলাকাও, ব্যাহত যানবাহন চলাচল, স্থবিরতা নেমে আসে জনজীবনে। কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি খুলনা মহানগরীতে। জলমগ্ন হয়ে পড়ে রয়েল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পাবনা শহরেও একই চিত্র। আতাইকুলা সড়ক, রাধানগর, শালগাড়িয়া, পাথরতলা, লালপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়, সড়কে জমে পানি। ঈশ্বরদীতে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 86.7 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি চলে আসে এবং শোরুমে পানি চলে যাওয়ার মতো অবস্থা। মোটরসাইকেল নিয়ে যখন বের হচ্ছি, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও পৌরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে বেড়েছে পদ্মার পানি, এতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, ভোগলাউড়ি সহ কয়েকটি এলাকা। করে ভারতের বন্যা পানি আসার কারণে হঠাৎ করে বন্যা আমাদের দেখা দিয়েছে। গরু বাছুর লিয়ে খুব ঝামেলাতে পড়েছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে খুলনাতে, এ কারণে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আমরা সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে যাচ্ছি, তিনি আমাদেরকে বাকিটা জানাবেন। প্রবীর, জলাবদ্ধ যে সকল এলাকাগুলো, সেখান থেকে আসলে পানি নামার গতি কেমন দেখছেন জানাবেন। পানি নামছে, বৃষ্টি
এবং বৃষ্টির সাথে সাথেই পানি নামছে। খানিকক্ষণ নাগাদ কিন্তু বৃষ্টি হচ্ছে না, তারপরেও কিন্তু জলাবদ্ধতা, অর্থাৎ খুলনা শহরে হালকা মাঝারি বৃষ্টিতেই অনেক অংশই তলিয়ে যায়। আমরা রয়েছি নগরীর মুশগুন্ডি এলাকায়, দেখতে পাচ্ছেন যে সড়কটি, এটি বাইপাস সড়ক, সে সড়কের এক পাশ জুড়েই কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। এবার যদি আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু আবাসিক এলাকার দিকে যাওয়ার চেষ্টা করি, সে কারণে আবাসিক এলাকার যে অলিগলি রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির পানিতে নিমজ্জিত। আবহাওয়া অফিসের সূত্র মতে ভোর 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, কারণ আপনি জানেন যে 44 মিলিমিটারের উপরে গেলে তারপরই তাকে মাত্র ভারী বৃষ্টিপাত বলা হয়। সে কারণে মাঝারি বৃষ্টিপাতেরই কিন্তু খুলনার এই অবস্থা। এবং আবহাওয়া অফিস এটাও জানিয়েছে যে আজ রাত এবং আগামীকাল পর্যন্ত আবহাওয়া এমন থাকতে পারে, কারণ সাগরে লঘুচাপের কারণে আকাশে মেঘমালা সৃষ্টি হয়েছে, সে কারণেই কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে এভাবে বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল বিকাল থেকে এটি আস্তে আস্তে কমতে পারে। তবে এই দুর্ভোগ থেকে মানুষ পরিত্রাণ পায়, সেজন্য যারা নগরীর দায়িত্ব রয়েছে তারা সুপরিকল্পিতভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে, এমনটি প্রত্যাশা করে খুলনার সাধারণ মানুষ। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ প্রবীর। দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জেও বৃষ্টি হচ্ছে। আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন। জুয়েল, এখানে তো আসলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে চরাঞ্চলগুলো। সেই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন একটু সেটি জানাবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কিছু জানিয়েছে কিনা? বৃষ্টি নিচে হচ্ছে বন্যার পানি, মানুষ আসলে জরাজীর্ণ অবস্থায় আছে, মানুষের অবস্থা খুব ভালো। আমি যদি বলি চাঁপাইনবাবগঞ্জের এই চরাঞ্চল, আমি এখন পাকা নৌ ঘাটির এখানে রয়েছি, নৌ যেখান দিয়ে চলাচল করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, সেখানে এখানকার মানুষ কিন্তু অনেক প্লাবিত হয়ে আছে। চরাঞ্চলের নিম্নাঞ্চলের যেমন পাকা, নারায়ণপুর, বগলাউড়ি, দুর্লভপুর, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পায় এই অভিযোগ করছিলেন। সেই সাথে সুপেয় পানির ঘাটতির কথাও তারা বলছিলেন। এই সমস্ত কারণে চাঁপাইনবাবগঞ্জ পরিস্থিতি অনেকটাই অবনতি ঘটেছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা বলেছেন, আজকে পানি উন্নয়ন বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নয়ন হয়েছে। 5 ইঞ্চি পরিমাণ পানি আজকে বন্যার পানি কমেছে। তবে তারপরও বিপদ সীমার নিচেই প্রবাহিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদী। এই ক্ষেত্রে তারা যেটি বলছেন, এই মুহূর্তে বন্যা বৃদ্ধি হওয়ার আশঙ্কা নাই, তবে যেটুকু বন্যা এখন বিস্তৃত অঞ্চলে রয়েছে সেটুকু যদি কয়েকদিন স্থায়ী হয় তাহলে এই অঞ্চলে মানুষের দুর্ভোগ এবং মানুষের সমস্যা এবং খাবার, বিশেষ করে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, এইগুলো যে সংকট রয়েছে এই সংকটগুলো মোকাবেলা করা এখন জরুরি প্রয়োজন। না হলে পরে এই অঞ্চলে একটি হাহাকার দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় জেলা প্রশাসনের সাথে তারা যোগাযোগ করা হয়েছে, কিন্তু যেহেতু এখানে কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত সক্রিয় নাই, সেই ক্ষেত্রে তারা সাধারণ মানুষের কাছে কেউ যায়নি। এই আক্ষেপগুলো এখানকার বন্যা যারা তারা এই আক্ষেপের কথা জানিয়েছেন। ধন্যবাদ। শুনছিলাম আমরা। 10 দিনেও মেরামত হয়নি সাতক্ষীরা বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ। লোকালয়ে পানি ঢুকে এরই মধ্যে কয়েক হাজার হেক্টর মাছের ঘের ভেসে গেছে, নষ্ট হয়েছে ফসলের আবাদ, আর পানিবন্দী 5 ইউনিয়নের মানুষ। এমন দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সাতক্ষীরার বেতনা নদীর ভাঙা বাঁধ গেল 10 দিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে, পানিবন্দী লাখো মানুষ। স্থানীয়রা জানায় টানা বর্ষণের কারণে গত 16 সেপ্টেম্বর ভেঙে যায় বাঁধটি। তারপর থেকে পানিবন্দী তালা উপজেলার নগরঘাটা, সরুলিয়া সহ 5 ইউনিয়ন বাড়ছে ভোগান্তি। নগরঘাটা, কাবাইডাঙ্গা, হরিংকোলা, গোয়েলপাতা, গাছা, খৈরডাঙ্গা, মেটিডাঙ্গা এসবগুলো সব প্লাবিত। তবে বেশি ক্ষতি হচ্ছে নগরঘাটা ইউনিয়ন। 10 দিনও লাগার কথা না, এটা যদি তারা না পারে আমাদেরকে বললেও ইউনিয়নবাসীর উদ্যোগে এখানে কিন্তু বাঁশ খুঁটি মেরে আমরা নিজেরাই শেষ করতে পারতাম। সবাই একই অবস্থায় আছি,
বাথরুমের সমস্যা, মানে কল টিউবওয়েল সব ডুবে আছে, ঘর বাড়ি রান্না খাওয়া সব দিক থেকে সমস্যা আমাদের। বাঁধ ভেঙে তলিয়েছে 150 হেক্টর জমির ফসল, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, সব হারিয়ে নিঃস্ব মানুষ। প্রশ্ন, কবে মিলবে মুক্তি? সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। 1.5 কোটি টাকা খরচ, শুধু একটা টাকা বেচতে পারি নাই। 600 কোটি টাকার ঘের, আর ঘের মাছ গরু ছাগল, এখন মানুষের অসহায় অবস্থা। কলরা থেকে যে আশাশুনি পর্যন্ত যে বেতনা নদী, এই বেতনা নদী সংস্কার হয়নি, সংস্কারের পয়সা লুটপাট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা, চলছে পানি নিষ্কাশন। পানি যেখানে বাধা হবে সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে, সেটা আমার যদি সরকারি জায়গা হয় সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ড্রাইভার এখন কাজ করতেছি আমরা জনগণের জন্যই, এটাই বলবো আর কি। আর যা ক্ষতি হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি। এটি একটি রান্নাঘর। বাঁধ ভেঙে এ অঞ্চলের গোটা জনপদের চিত্র কিন্তু একই। 30 ফিট বাঁধ মেরামতে কোনোভাবেই 10 দিন লাগার কথা নয় বলছেন জেলা প্রশাসক, জানিয়েছেন ব্যবস্থা নিচ্ছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হাত পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্য পুরুষের সাথে সম্পর্কের অভিযোগ তুলে তাকে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে থানায় নেওয়া হয়েছে। হাত পা বাঁধা এই নারীর ভিডিও বুধবার থেকে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকায় চলছে তোলপাড়। ঘটনা নোয়াখালীর সুবর্ণচরের চরবটা ইউনিয়নে। ভুক্তভোগী জানান 12 বছর আগে একই এলাকার নুরনবীর সাথে বিয়ে হয় তার। স্বামী শারীরিক প্রতিবন্ধী হয়, কখনো অন্যের বাড়িতে কাজ করে, কখনো বা ভিক্ষা করে সংসার চালাতেন 3 সন্তানের জননী। বিভিন্ন সময় দেরি করে বাড়ি ফেরায় শ্বশুরবাড়ির লোকজন নানা অপবাদ দিত। পারিবারিক কলহ সইতে না পেরে সম্প্রতি কাজের সন্ধানে ঢাকায় আসেন তিনি। কিছুদিন আগে তাকে বাড়ি নিয়ে যায় এক প্রতিবেশী। এরপরই অন্য পুরুষের সাথে সম্পর্কের অভিযোগ তুলে চালানো হয় নির্যাতন। আমার 3টা ছেলে মেয়ে আছে, আমি কি কারণ আত্মহত্যা করবো? আমি সংসার চালাইছি। আমি আমার বাসর শ্বশুর সবাই মিলে অত্যাচার করছে। আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমার কোনোদিন শান্তি দেয়নি। নির্যাতনের শিকার নারীর বাবা মা কেউই বেঁচে নেই। মারধরের বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যান এক খালাতো ভাই। সে সময় মামলা না করার শর্ত দেয়া হয়। আমরা যেটা দেখছি, এই 5টা বান্ধা, গলাত বান্ধা আছে, হাতে 2টা বান্ধা, মাজাতে 1টা বান্ধা, ঠেঙ্গে 2টা বান্ধা, তারপরে ঘরের লগে ঢালার লগে বান্ধি থইছে। আমরা বলছি আচ্ছা আমরা মামলা করতাম না, আমরা এটা যেভাবে সমাধা হয়, যেভাবে সুন্দর বিচার হয় ওইভাবে করে দেব, এটা বলছি। এটা করে পরে লাস্টে মেয়েকে তখন ওখান থেকে উদ্ধার করি আনি আর কি। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তাদের দাবি আত্মহত্যার চেষ্টা করায় তাকে বেঁধে রাখা হয়। গালারি করে আর মোবাইল ভাঙিয়া লাইছে, ঝক ভাঙিয়া লাইছে, এবারে নিজের টোটারে নিজে বেয়া লাইছে। তো আর গাই সবাই লইছে, আমরা জবাব দেবো কি? তো আনি আর হলা এই ফঙ্ক গাই বাঁধছে, আতারে বাঁধছে, বড় বাঁধছে। ভিডিওটি নজরে আসার পর ঘটনাস্থলে যায় পুলিশ। ভুক্তভোগীর স্বামী, শ্বশুরসহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় থানায়। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসেছি। এখন বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত কিংবা সংগঠনটির মিছিল মিটিংয়ে যাওয়া ছাড়া ছাত্রাবাসে সিট মিলত না যশোর সরকারি MM কলেজের শিক্ষার্থীদের। সিট বরাদ্দ ছাড়াই ছাত্রাবাসে থাকতেন ছাত্রলীগ নেতাকর্মী এবং বহিরাগতরা। আর নেতাদের কথা না শুনলে নির্যাতন চালানো হতো। ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা। যশোর সরকারি MM কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন। দিনমজুর বাবার সন্তান বিপ্লব শহরের একটি মেসে থেকে পড়ালেখা করেন। খরচ জোগাতে হিমশিম খেতে হয় তার। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নেওয়া ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রাবাসে থাকা কঠিন ছিল। মেসে মোটামুটি খরচ কমছে, কিছু না হলেও 4000 সর্বোচ্চ। সেখানে হলে তার অর্ধেক। আমি টিউশনি করেই আমার পড়াশোনাটা চালাই। যদি হলের পরিবেশটা একটু ভালো হতো, রাজনীতি প্রভাবমুক্ত থাকতো, পড়ার পরিবেশ থাকতো, তাহলে কিন্তু আমি হলে 4 বছর আমি প্রথম থেকেই থাকতে পারতাম।
দক্ষিণবঙ্গের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ছাত্রাবাসে সিট ফাঁকা থাকলেও উঠতে পারেননি বা ওঠেননি অনেক শিক্ষার্থী। বাধ্য হয়ে মেসে থেকে বাড়তি খরচ গুনতে হয় তাদের। অভিযোগ, ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নিলে ছাত্রাবাস থেকে বের করে দেয়া সহ নির্যাতন করা হতো। এখানে একটা রাজনৈতিক বলয় ছিল এবং একটা লেজর ভিত্তিক রাজনীতি চলতো, যেটার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে হলে ওঠার পরিবেশ ছিল না। প্রোগ্রামে যেতে হবে একটা প্যারা, তারপরে মনে করেন যে আরো অনেক বিষয় আছে, যে রাজনৈতিক বিষয়ে অনেক শিক্ষার্থীরা মনে করেন যে হেনস্থার শিকার হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক বিক্রি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ ছিল। এমনকি কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। কমন রুমে নিয়ে এসে আমাকে ছাত্র দলের কর্মী হিসেবে পেটাই, আমার এমনভাবে মারছে যে আজ আমার মারার 6টা মাস প্রায় অতিবাহিত হয়েছে। আমার সারা শরীরে এখনো সেই ব্যথা নিয়ে চলছি। কমন রুমে গেলে বিনা কারণে একজন মনে করেন খেলাধুলো করছে, তারে চড় মেরে উঠে দিয়ে মনে করেন তারা দখলদারিত্ব, মানে ক্যাম্পাসে কোনো স্টুডেন্টের কোনো স্বাধীনতা ছিল না। যখনই তারা ক্ষমতায় আসে বা যখনই একদল সরকার পরিবর্তন হয় তখনই দেখা যায় যে প্রেক্ষাপট পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় না কখনো। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নতুনভাবে অ্যাপ্লিকেশন করে আহ্বান করেছি এবং প্রায় সকল আসনে আমরা নতুন ছাত্র মেধার ভিত্তিতে আমরা পেয়ে গেছি। অল্প কিছু ছেলে মেয়েদের ওখানে কিছু সিট ফাঁকা আছে, ওইগুলো আমরা আবার ওদেরকে তোলার প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছি। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষার্থী 40,000-এরও বেশি। ছাত্রদের জন্য 2টি ও ছাত্রীদের জন্য 3টি আবাসিক হল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মানিকগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 3 পোশাক শ্রমিকের প্রাণ গেছে, অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে বৈরী আবহাওয়ায় আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 2 গাড়ির চালককে খুঁজছে পুলিশ। শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিল বাসটি, পথে এই দুর্ঘটনা। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি তারাসীমা গার্মেন্টসে যাচ্ছিল। বড় বোয়ালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী যানটি। রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাক। বাসের ডাইন সাইডের ড্রাইভারের থেকে শুরু করে একের পুরো পিছলা পর্যন্ত কিচ্ছু নাই। রং সাইড থেকে টাকা এসে আপনার মনে করেন যে মাইরে দিছে, মাইরা দেওয়ার পরে আপনি মনে করেন যে গাড়িটা খাদে চলে গেছে। এই গাড়ির গতি কম ছিল, কিন্তু ট্রাকের গতি বেশি থাকার কারণে ওই সাইড দিয়ে মাইরে ট্রাকটা নিচে পড়ে গেছে। হতাহতদের উদ্ধার করা হয় স্থানীয়দের সহায়তায়। নিহতদের সবাই তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক। তারা সবাই শিবালয় উপজেলার সমেজঘর এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকায়। আমি পিছনে ছিলাম, আমি খালি শব্দ পাইছি, দুপুর করে শব্দ হয়েছে আর সবাই সিটে পড়ে গেছে। 2 জন আর কি ডেট পরে উপরে ওইটা দেখি গিয়ে আরো লাশ আসলো, এটাকে মাথা মুথে ফাটছে অনেকেই, প্রায় 10-12 জনের মতন মাথা মুথে ফাটছে। পরে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল নেওয়ার পর আরো 2 জন মারা গেছে। আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করি আর আহতদেরকে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে হাসপাতালে জানতে পারি যে আরো 2 জন মারা গেছে। আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়া দেন। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এদিকে দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। সকালে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পারকোলা এলাকায় এই দুর্ঘটনা। অটোরিকশার 3 যাত্রীও আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মিরাজ মণ্ডলের মরদেহ। এছাড়া কক্সবাজার, পঞ্চগড়, নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, ফাটল ধরেছে 3টি কালভার্টেও। শেরপুর সদরে পাকুড়িয়া সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী, যদিও ঠিকাদার সব অভিযোগ অস্বীকার করেছে। এলজিইডি বলছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর সদরের পাকুড়িয়া তিলকান্দি সড়ক ঢালাই হয়েছে কয়েকদিন আগে। হাত দিয়ে টানতেই এখন উঠে যাচ্ছে কার্পেটিং।
একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে, তাহলে আপনারা দেখেন কিভাবে রাস্তাটা হয়েছে। বৃষ্টির পানি এই রাস্তার নিচ দিয়ে যায় ডাইরেক্ট, এই যে সাইডে ব্লকটি আছে ব্লকের নিচ দিয়ে যায় পানি যা প্রবেশ করতেছে, বাইরে যেতেছে। সড়কটি নির্মাণের সময় নদীর শাসন সহ কালভার্টের কাজও হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস আর ফাটল। ঝুঁকিপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিকও। প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তিনটা কালভার্টের মাঝখানেই বরাবর একদম ফাটল হয়ে গেছে গা। গার্ডওয়ালটা অনেক আগে করা ছিল, সব ফাইটে গেছে গা, ভাঙ্গা যাওয়ার অবস্থায়। কিন্তু এটা নতুন করে না কইরা এই অবস্থায় তারা কাজ করে গেছে, এখন অনেক জায়গায় ভেঙে গেছে গা। একটা গাড়ি ঘুরাইলে অ্যাক্সিডেন্ট হইলে তাহলে সমস্যা না, আমরা এটা বলছি কিন্তু মানে না। এলজিইডির আওতাধীন 770 মিটার সড়কে নির্মাণ কাজ করছে রিফাত এন্টারপ্রাইজ। কাজে অনিয়মের কথা অস্বীকার করে ঠিকাদার প্রতিনিধি দিলেন ভিন্ন ব্যাখ্যা। কিছু কুচুকরি মহল এখন একটা আমাদের কাছে উক্ত কাজের চাঁদাবাজি করার জন্য পায়তারা করে আমাদের কাজটার ব্যাঘাত সৃষ্টি করতেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর সঠিক বিচার চাই। এলজিইডির দাবি সামগ্রিক কাজের মান সন্তোষজনক, ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণে মাটির কাজ বা অন্য কোনো কাজের যদি কোনো ক্ষতি বা কোনো ত্রুটি হয়ে থাকে, ঠিকাদারের মাধ্যমে এই কাজটি আমরা সমস্যার সমাধান করব এবং সমস্যার সমাধানের সাপেক্ষে ঠিকাদারকে আমরা এই কাজের চূড়ান্ত বিল প্রদান করব। গত বছরের নভেম্বরে শুরু হয় প্রকল্পের কাজ। কয়েকদিনের মধ্যেই তা শেষ হওয়ার কথা। বরাদ্দ ধরা হয়েছে 1,05,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শ্রমিকদের 18 দফা দাবি পূরণের ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো সচল গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোয় শ্রমিকরা সকাল 8টা থেকেই কর্মস্থলে যোগ দিয়েছে, উৎপাদনও চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 9টি কারখানা, আর বাকি 8টি কারখানায় সাধারণ ছুটি চলছে। মোট 17টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোয় কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ কিংবা অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। গাজীপুরে স্থায়ীভাবে বন্ধ 13টি কারখানা, আর বাকি কারখানাগুলোতে পুরোদমে কাজ চলছে। অনেক কারখানায় কাজের চাপ বেশি। ব্যবস্থাপকরা জানিয়েছেন, সময় মতো রফতানি পণ্য পাঠাতেই জোর চেষ্টা চলছে, আর ওভারটাইমের ক্ষেত্রেও শ্রম আইন মানা হচ্ছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির জন্য আমরা কাজে যোগ দিছি, আর আমাদের দাবি দেওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি তারা এটা বাস্তবায়ন করে। এমএ এবং বিকেএমএ যে আমাদের 18 দফা দাবি মেনে নিয়েছে, তা আমরা চাই যাতে তারা দ্রুত বাস্তবায়ন করে। বিনা নোটিসে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বড়পা শান্তিনগর এলাকার ডিজনি সোয়েটার কারখানায় বিক্ষোভ চলে। আর শ্রমিকরা জানিয়েছে, প্রতিদিনের মতোই কাজে যোগ দিতে এসে কারখানা গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ তারা দেখতে পান। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদেই প্রতিষ্ঠানের সামনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী সুষ্ঠু সমাধানে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা শ্রমিক ভাইদের সাথে কথাবার্তা বলেছি, তাদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে এগুলো আমরা শুনেছি, এবং তাদের এই যৌক্তিক দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা মালিক পক্ষের সাথে অলরেডি যোগাযোগ করেছি। ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। আর প্রথম চালানে 4টি ট্রাকে 12 টন ইলিশ যাচ্ছে। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। 49টি প্রতিষ্ঠান রপ্তানির জন্য আবেদন করেছিল, সেটি বিবেচনায় নিয়ে 2420 টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আর প্রতি কেজির দাম পড়ছে $10, যা স্থানীয় মুদ্রায় 1180 টাকা। তবে রাজধানীতে 1 কেজি ওজনের জন্য প্রত্যেকটি ইলিশের দাম পড়ছে মানভেদে 1600 থেকে 1900 টাকা পর্যন্ত। রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং স্বর্ণালী এন্টারপ্রাইজ, আমদানিকারক ভারতের RS ইন্টারন্যাশনাল এবং RJ ইন্টারন্যাশনালকে। 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। সেখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে।
এদিকে ভারতের ত্রিপুরায় যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে অপেক্ষায় আছে ট্রাক ভর্তি ৩ টন ইলিশ মাছ। কেজি প্রতি মূল্য ধরা হয়েছে $10 রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস কর্পোরেশন এবং আমদানিকারক প্রতিষ্ঠান হিমপ্যাক্স ইন্টারন্যাশনাল। কাগজপত্রের কাজ শেষেই ভারতে প্রবেশ করবে ট্রাক। ভারতে রপ্তানির জন্য একটি ট্রাক ইলিশ মাছ নিয়ে এসছে, ওর ওজন হচ্ছে 3 মেট্রিক টন। তাপদাহ আর খরার থেকে আমন আবাদ রক্ষায় ঠাকুরগাঁয়ে ব্যবহার হচ্ছে বাঁধ প্রকল্পের জলাধার। নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রেখে দীর্ঘদিন সেচ দিতে পারছেন কৃষকরা। এতে করে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি জমিয়ে রাখা পানিতে হাঁস পালন এবং মাছ চাষেও লাভবান হচ্ছেন স্থানীয়রা। এবছর ভরা বর্ষায় বৃষ্টি কম হওয়ায় ঠাকুরগাঁওয়ের আমন ধানের আবাদ হুমকির মুখে পড়ে। এ অবস্থায় নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখার প্রকল্প নেওয়া হয়েছে। এতে নালার পানি কাজে লাগিয়ে বিনা খরচে 4000 হেক্টর জমিতে সেচ দিতে পারছে কৃষক। এই পদ্ধতিতে সার লাগছে কম, ফলনও পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত। এই কেনেলের পানি দিয়ে আমরা চাষ করে আমাদের অনেক লাভবান হই। এখন খরা মৌসুম চলতেছে, এই টাঙ্গন বাঁধের পানি দিয়ে আমরা আমন ধানের আবাদ করতেছি। এই প্রকল্পে জমিয়ে রাখা পানিতে হাঁস পালন এবং মাছের চাষ হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনায় সারা বছর বাঁধের পানি ধরে রাখলে দীর্ঘদিন সুফল পাওয়া যাবে বলছে কৃষক। আমার ক্যানেলটা থাকা আমাদের উপকার হচ্ছে। আমি হাঁস পালতেছি, ডিম বিক্রি করতেছি, খাইতেছি। বুড়ি বাদ না থাকলেও পানি আবাদেই জমিনে কোনো পানি থাকতো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সেচ প্রকল্প পুনর্গঠন, নদী তীর সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান। আগামী বছরের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হলে 40,000 কৃষকের 13,000 হেক্টর জমি সেচের আওতায় আসবে। বর্তমানে একটি প্রকল্প চলমান আছে ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ পরিবাদ ও ভুলিবাদ সেচ প্রকল্প সময়ের পুনর্গঠন, নদী তীর সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় আমরা শেষ কালগুলো পুনর্বাসন করছি। ধান রোপণের পর আমরা পর্যায়ক্রমে কিন্তু জমি শুকিয়ে নিতে পারি, যে আমরা জমিতে পানি দেবো, আবার হয়তো 2-3 দিন জমি পানি যখন শেষ হয়ে যাবে 2-3 দিন শুকিয়ে নেব, এবং এটিকে বলি আমরা অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, পর্যায়ক্রমে ভেজানো শুকানো। এতে করে কিন্তু কুশির সংখ্যা বেড়ে যায়, পাশাপাশি ফলনও বেড়ে যায়। চলতি মৌসুমে জেলায় 1,37,260 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,80,000 মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে।